আজকে আমরা এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুভি শিশু। মূলত শিশু একটি ফিনিশ শব্দ যার কোনো আক্ষরিক অনুবাদ নেই। তবে শিশু বলতে দৃঢ় মানসিকতা সম্পন্ন এমন কাউকে বোঝায় যে কিছুতেই দমে যায় না। সিনেমার নাম শুনে হয়তোবা বুঝে গেছেন যে এটি একটি অ্যাকশন প্যাকড সিনেমা, আর আপনি যদি ব্রুটাল ভায়োলেন্স জনরার হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি মাস্ট ওয়াচ মুভি। মুভিটা আমাদের নিয়ে যায় 1944 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। ফিনল্যান্ডে সোভিয়েত বাহিনী প্রায় ঢুকে গেছে। এ সময় সোভিয়েত ইউনিয়ন আর ফিনল্যান্ডের মাঝে একটি শান্তি চুক্তি হয়, যেটির নাম মস্কো আর্মেন্টিস। অর্থাৎ ফিনল্যান্ডের মাঝে অবস্থানরত সকল জার্মান সৈন্যকে ফিনল্যান্ড ত্যাগ করতেই হবে। নাৎসি বাহিনীও যুদ্ধটা খুব খারাপভাবে হেরে গেছে, তাই তাদের হাতেও খুব বেশি অপশন নেই। তাই প্রতিশোধস্বরূপ তারা তাদের প্রতিমধ্যে যা কিছু পাচ্ছে তা সব ধ্বংস করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হাসপাতাল, বাড়িঘর, শহর, সব কিছু। এমনকি তারা যেসব ফিনিশ মেয়েদেরকে পেয়েছে তাদেরকেও কিডন্যাপ করে তাদের সাথে নিয়ে যাচ্ছে। এমন সময় সিন শিফট হয় আর আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় মুভির মূল চরিত্র আতামি কর্পির সাথে। তিনি একজন প্রাক্তন ফিনিশ সৈনিক, তবে বর্তমানে যুদ্ধটুদ্ধ বাদ দিয়ে নিজের মতো করেই বাঁচছে। স্থানটি ছিল ল্যাপল্যান্ড, যেখানে সে স্বর্ণ খুঁজছে। তার সাথে আছে তার ঘোড়া আর প্রিয় কুকুর। জলাধারে স্বর্ণ খুঁজতে খুঁজতে একসময় সে বুঝতে পারে আশেপাশে হয়তোবা সোনার খনি আছে। শুরু করে খোঁড়াখুড়ি। কয়েকদিন খোঁড়াখুড়ি করার এক পর্যায়ে সে তার বহুল কাঙ্ক্ষিত সোনার খনিটি পেয়েও যায়। এতে তার প্রত্যাশার চাইতেও বেশি পরিমাণ সোনা ছিল। তারপর সে সোনাগুলোকে খুঁড়ে তার তাঁবুতে রাখে এবং রাতভর তার পাহারা দেয়। পরদিন সকালে গোসল করার সময় আমরা কর্পির শরীরে অজস্র কাটাছেঁড়া চিহ্ন দেখতে পাই, যার মাধ্যমেই বোঝা যাচ্ছে লোকটা কতটা ভয়ঙ্কর। এরপর সে তার সোনাগুলো ব্যাগে ভরে তার ঘোড়ার পিঠে করে রওনা দেয়। তবে অন্যদিকে জার্মান সৈন্যরা ফিনল্যান্ড ত্যাগ করার জন্য রওনা দিয়েছে, কেননা তাদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এই বাহিনীতে ছিল একটি ট্যাঙ্ক, যার উপর বসা ছিল এসএস অফিসার ব্রুনো আর তার সঙ্গী ওলফ, যিনি একজন দক্ষ স্নাইপার। তো যেমনটা বলছিলাম, নাৎসি সৈন্যরা তাদের পথে যা কিছু পাচ্ছে তা সবই ধ্বংস করে করে যাচ্ছে। এমন সময় তারা কর্পিকে দেখতে পায়, যে ব্যাগ ভর্তি সোনা নিয়ে যাচ্ছিল। যদিও জার্মান সৈন্যরা জানতো না যে ওই ব্যাগ ভর্তি সোনা আছে। এমন সময় জার্মান সৈন্যরা তার দিকে হাসতে শুরু করে। আর হাসার কারণটাও তো পরিষ্কার, কারণ তারা জানে যে এই মানুষটা তার জমের দিকেই ছুটে যাচ্ছে। এ সময় ওলফ নামক ব্যক্তিটা তার স্নাইপার দিয়ে কর্পির দিকে তাক করে, কিন্তু ব্রুনো তাকে আটকে দেয় আর বলে ওকে মারার দরকার নেই, কারণ ও তো মৃত্যুর দিকেই ছুটে যাচ্ছে। তারপর নাৎসি বাহিনী তাকে ছেড়ে দেয় আর নিজেদের পথে রওনা করে। অপরদিকে কর্পি তার ঘোড়া নিয়ে নিজের পথেই চলছে। যাত্রাপথে কর্পি অনেকগুলো মৃতদেহকে ঝুলতে দেখে। নাৎসি বাহিনীর চরম নৃশংসতার প্রতীক দেখেও কর্পির কিছুই মনে হয় না। কিছু দূর যাওয়ার পর কর্পি একটি ট্রাক দেখতে পায়, যেখানে 4 জন সৈনিক ছিল। ট্রাকের সৈনিকেরা কর্পিকে ঘোড়া থেকে নেমে আসতে বলে। তারা কর্পিকে বৃদ্ধ মানুষ বলে ডাকে, আর তার কাছে যে সোনা আছে তাও তারা বুঝতে পারে। তারা অট্টহাসিতে ফেটে পড়ে, কারণ তারা এখন এই বৃদ্ধ মানুষটিকে মেরে তার কাছ থেকে সোনাগুলো কেড়ে নেবে। কর্পিরও বুঝতে বাকি থাকে না যে তার সাথে কি হতে চলেছে, তাই কর্পি তার কুকুরকে পালিয়ে যেতে বলে। এমন সময় জার্মান সৈনিকেরা কুকুরের দিকে অনেকগুলো গুলি চালায়, তবে ভাগ্যের জোরে কুকুরটি বেঁচে যায়। এরপর একজন জার্মান সৈনিক কর্পিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু এমন সময় কর্পি ওই সৈনিকটাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। অন্য সৈনিকগুলোও এর বদলা নেওয়ার চেষ্টা করে, তবে কর্পি তাদেরকেও অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে। এই তীব্র গোলাগুলির আওয়াজ ব্রুনোর কানেও যায়, কারণ একটি মানুষকে মারতে কখনোই এতগুলো গুলির প্রয়োজন হয় না। তাই তার সন্দেহ হয় এবং সে সৈন্যদের পিছে ফেরার নির্দেশ দেয়। ফিরে এসে এসএস অফিসার ব্রুনো দেখতে পায় 3 জন সৈনিক অলরেডি মারা গেছে, আর একজন সৈনিক আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। ব্রুনো ওই সৈনিকের পকেটে একটি সোনার টুকরো খুঁজে পায়। সে বুঝতে পারে যে ওই বৃদ্ধ লোকটার কাছেই হয়তোবা সোনা আছে, তাই তারা কর্পির পিছু নেয়। কর্পিকে দেখতে পেয়েই ব্রুনো ট্যাঙ্ক দিয়ে হামলা করে। কর্পি পালাতে পালাতে একটি মাইনফিল্ডের মধ্যে এসে পড়ে, যেখানে নাৎসি বাহিনীরাই মাইন পুঁতে রেখেছিল। এ সময় ব্রুনো এখানে পৌঁছে যায় এবং ওলফকে গুলি ছুটতে নিষেধ করে বলে বুড়োটা তো এখনই ব্লাস্ট হয়ে মারা যাবে। ঠিক এমন সময় কর্পির ঘোড়া একটি মাইনের উপর পা রাখে, আর ওইখানে তার ঘোড়াটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এতে কর্পিও কিছুটা আহত হয়। কর্পি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সোনাগুলোকে ব্যাগে পুড়তে থাকে, আর জার্মান সৈনিকরা কর্পির দিকে গুলি চালায় না, বরং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা করে, কারণ বুড়ো লোকটা এখন আর পালাতেও পারবে না। আর কিছুক্ষণ পরই এই ব্যাগে থাকা
সোনাগুলো তাদের হবে। ঠিক এমন সময় কর্পি ব্রুনোর দিবাস্বপ্নকে ভেঙে দিয়ে মাইনের উপরে একটি পাথর ছুঁড়ে মারে। মাইনটি ব্লাস্ট হয় এবং চারদিকে ধোঁয়ায় ভরে যায়। ব্রুনোর সৈনিকেরা এলোপাথারি গুলি তো চালায়, কর্পিও বেশ কয়েকটি গুলি ডজ করতে করতে লুকিয়ে পড়ে। যেহেতু কর্পির কোনো লাশ তারা দেখতে পায় না, তাই ব্রুনোর সন্দেহ হয়। তবে ব্রুনো সেখানে ঢুকতে সাহস পায় না, তাই সে তার একটি সৈনিককে পাঠায় কর্পিকে খুঁজতে। তবে যেই মাত্র লোকটি মাইনফিল্ডের মধ্যে প্রবেশ করে, অমনি একটি মাইন উড়ন্ত অবস্থায় তার মাথায় পড়ে। লোকটি ওইখানেই মারা যায়। কর্পি রীতিমতো একটি পুঁতে রাখা মাইন উঠিয়ে তার দিকে ছুঁড়ে মেরেছে। এরপর ব্রুনো আরও 2জন সৈনিককে পাঠায়, তবে তারাও ভুলবশত মাইনে পা দেয়, যার ফলে তারা অত্যন্ত ভয়ঙ্করভাবে মারা যায়। এতে জার্মান সৈনিকরা অত্যন্ত ভয় পেয়ে যায়, কারণ এভাবে চলতে থাকলে তাদের সব সৈনিক শেষ হয়ে যাবে। তাই ব্রুনো তাদের গাড়িতে থাকা 2জন ফিনিশ মেয়েকে তুলে আনে এবং আগে হাঁটতে বলে। তাদের পেছনে চলতে থাকে ট্যাঙ্ক। এমন সময় ব্রুনো একটি ডগট্যাগ খুঁজে পায়, যা ব্রুনো তদন্তের জন্য পাঠায় এবং জানতে পারে কর্পি কোনো সাধারণ কেউ না, এবং এখনই তার পিছু ছেড়ে পালানোর নির্দেশ দেওয়া হয় হেড অফিস থেকে। রেডিওর মাধ্যমে তারা জানায়, তোমরা ভাগ্যবান যে এখনও বেঁচে আছো। উইন্টার ওয়ারের সময় রাশিয়ান সৈনিকেরা কর্পির পরিবারকে মেরে ফেলে, যার পর থেকে কর্পি অনুভূতিহীন এক ভয়ানক সৈনিকে পরিণত হয়। সে তার অফিসারের নির্দেশ মানা বন্ধ করে দেয়। সেই থেকেই ফিনিশ সৈনিকেরা তার উপর কন্ট্রোল করা ছেড়ে দেয় এবং রাশিয়ান সৈনিকদের হত্যা করার জন্য তাকে জঙ্গলে ছেড়ে দেয়। সেই থেকে আজ পর্যন্ত কর্পি 300-রও অধিক সোভিয়েত সৈন্যকে হত্যা করেছে। এরপর হেড ব্রুনোকে জানায় যে সকলের কাছে মনে হয় কর্পি অমর, তাই তোমার এখনই উচিত তার পিছু ছোটা বন্ধ করা। কিন্তু প্রতিশোধের নেশায় পড়তে থাকা ব্রুনোর কাছে এগুলো কেবলই মামুলি গল্প মনে হয়। ব্রুনো জানতো যেহেতু তারা যুদ্ধে খুব খারাপভাবে হেরে গেছে, তাই তাদের স্বাভাবিকভাবে কেউ আর মেনে নেবে না। তাই একমাত্র এই সোনাই পারে তাদের প্রাণকে রক্ষা করতে। অন্যদিকে আতামি কর্পি চলতে চলতে একটি গাড়ির আড়ালে আশ্রয় নেয়। সে তার শরীর চিরে গুলিগুলো বের করে আনে, যদিও তার কাছে এই সব ছোটোখাটো ব্যথার কিছুই মনে হয় না। কিছু সময়ের মধ্যেই জার্মান সৈনিকরা ওই স্থানে পৌঁছে যায়। কর্পি কোনো মতে লুকিয়ে পড়ে। কর্পিকে খুঁজতে তারা শিকারি কুকুর ব্যবহার করা শুরু করে। কুকুরগুলোর প্রতিক্রিয়া দেখে নাৎসি বাহিনী বুঝতে পারে কর্পি আশেপাশেই আছে। নিজেকে বাঁচাতে তাই কর্পি একটি চলন্ত ট্রাকের নিচে লুকিয়ে পড়ে এবং ট্রাকের তেলের ড্রাম ফুটো করে দেয়। তেলগুলো কর্পির গায়ে ছিটে আসে, ফলে তেলের গন্ধের কারণে কর্পিকে কুকুরের আর খুঁজে পায় না। কিন্তু ব্রুনো চেলাপেলা তা খুব সহজেই বুঝতে পারে, তাই তারা তাদের গাড়ি থামায় এবং অবস্থা বেগতিক দেখে কর্পি পালানোর চেষ্টা করে। যা একটি কুকুর দেখে ফেলে এবং জার্মান সৈনিকেরা তার দিকে গুলি ছুটতে থাকে, যার মধ্যে একটি গুলি কর্পির পায়ে লাগে। তারপরও কর্পি পালানোর চেষ্টা করে এবং তা দেখে ব্রুনো তার কুকুরগুলোকে ছেড়ে দেয়। কিন্তু কর্পি দ্য লিজেন্ড, কুকুরগুলোকে ভয় পাইয়ে দেওয়ার জন্য সে তার নিজের শরীরেই আগুন ধরিয়ে দেয় এবং পাশের একটি নদীতে ঝাঁপ দেয়। জার্মান সৈনিকেরাও এত সহজে হার মানে না। তারা জানতো কর্পি যত বড় যোদ্ধাই হোক না কেন, শ্বাস নেওয়ার জন্য হলেও তাকে উপরে আসতে হবে। কিন্তু কখন কোন স্থান দিয়ে উঠবে তা তারা জানতো না। তাই ব্রুনো ভাবলো এভাবে অপেক্ষা করতে থাকলে তাদের অনেক সময় অপচয় হবে। তাই সে কিছু অফিসারদের পাঠায় কর্পিকে ধরার জন্য। তবে যেহেতু কর্পির কাছে সব ধরনের পরিবেশে টিকে থাকার জন্য কমব্যাট ট্রেনিং ছিল, তাই সে জার্মান সৈনিকদের ধরে তাদের গলা কেটে ফেলে এবং তার ফুসফুস অবশিষ্ট অক্সিজেন থেকে শ্বাস নেয়। এভাবে সে একে একে 2জন সৈনিককেই মেরে দেয়। এতে তৃতীয় সৈনিকটা ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তাই সাক্ষাৎ জমের হাত থেকে বাঁচতে সে পালানোর চেষ্টা করে। কিন্তু জার্মান সৈনিকদের কাছে পালানো মানেই মৃত্যু, তাই সে ওই সৈনিকটিকে মেরে দেয়। এই ঘটনায় কর্পির কাছে আশীর্বাদ হয়ে পড়ে। সে জার্মান ওই সৈনিকটিকে ঢাল বানিয়ে পালানোর চেষ্টা করে। অন্যদিকে ক্লান্ত উলফ তার ট্যাঙ্কে মাউন্ট করা মেশিন গান দিয়ে অনবরত কর্পির দিকে গুলি নিক্ষেপ করতে থাকে, যাতে ওই মৃত জার্মান সৈনিকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে। তবে কর্পি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে দুর্ভাগ্যবশত কর্পির কুকুরটি জার্মানদের হাতে পড়ে যায়, আর ব্রুনোও জানতো কীভাবে কান টান দিয়ে মাথা আনতে হবে। অন্যদিকে কর্পি ভাগতে ভাগতে তার গ্রামের কাছে এসে পৌঁছায়, কিন্তু জার্মানরা তো ইতিমধ্যেই তা ধ্বংস করে দিয়েছে। অবসন্ন কর্পি বিশ্রাম নেওয়ার জন্য গ্যাস স্টেশনে শুয়ে পড়ে। কিছুক্ষণের মাঝেই কর্পি তার কুকুরের আওয়াজ শুনতে পায়, যার ফলে তার ঘুম ভেঙে যায়। কুকুরকে খুঁজে পাওয়ার সাথে সাথেই সে দেখে কুকুরের সাথে একটি ডায়নামাইট লাগানো। তৎক্ষণাৎ সে ডায়নামাইটটা খুলে দূরে ছুঁড়ে মারে। ডায়নামাইটের তীব্র বিস্ফোরণের সত্ত্বেও কর্পি ও তার কুকুর জানে বেঁচে যায়। তবে কর্পি কিছুটা আহত হয়। চোখ খুলতেই কর্পি ব্রুনোকে দেখতে পায়। ব্রুনো তার দিকে হাসতে থাকে আর বলে, তোমাকে নাকি কোষ্ঠেই বলা হয়, তুমি নাকি অমর।
তারপর তার কাছ থেকে সোনাগুলো কেড়ে নেওয়া হয় এবং এক খণ্ড সোনা তার পকেটে ভরে দেওয়া হয়। এরপর তারা কর্পিকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। কিন্তু কর্পি, যাকে জার্মান সৈনিকেরা মনে করে সে মারা গেছে, সে তখনও মরেনি। কাঠের খুঁটিতে একটি পেরেক বেরিয়েছিল, যেটিতে সে ভর দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সেই কারণে সে খুঁটির সাথে লাগানো একটি লোহার টুকরো তার পায়ের ক্ষত স্থানে ঢুকিয়ে দেয়। ব্যাপারটা যদিও লোমহর্ষক, তবে ফাঁসি থেকে বাঁচতে এই সাপোর্ট তো তার দরকার। আর এভাবেই সে সকাল পর্যন্ত সারভাইভ করে। সকালে কিছু জার্মান সৈনিক তেল সংগ্রহের জন্য ওই স্থানে ল্যান্ড করে এবং ওই প্লেনের হাওয়ার কারণে খুঁটিটি কাঁপতে থাকে এবং কর্পি মাটিতে পড়ে যায়। এ সময় একজন সৈনিক তার কাছে যায় এবং বুঝতে পারে কর্পি এখনও বেঁচে আছে। পাইলট তাকে নির্দেশ দেয় কর্পি ও তার কুকুরকে মেরে ফেলতে, কিন্তু সৈনিকটি কিছুতেই তা সাহস করে করতে পারছিল না। কর্পি এই সুযোগে তাকে মেরে ফেলে এবং পাইলটটি ওই স্থানে গেলে কর্পি একটি ইট দিয়ে পাইলটের মাথায়ও আঘাত করে। পাইলটটি সেখানেই মারা যায়। তবে এত কিছু করার পরেও সে তার সোনাগুলোকে রক্ষা করতে পারেনি, তাই নিজের প্রতি কর্পির রাগ হতে থাকে। তবে জার্মান সৈনিকদের প্লেনটি দেখে আতামির মাথায় তৎক্ষণাৎ একটি বুদ্ধি আসে। সে প্লেনে চাপার আগেই তার শরীরের ক্ষতস্থানগুলো নিজ হাতে সেলাই করে। এরপর এই প্লেনটি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে জার্মানরা তাদের বাড়ির দিকে ফিরছে। তাদের জন্য একটি প্লেন অপেক্ষা করছে, যেটি তাদের নিয়ে যাবে। হঠাৎ করে একটি বিমান তাদের ট্যাঙ্কের সামনে এসে বিধ্বস্ত হয়। এটি সেই প্লেন যেটিতে চেপে আতামি রওনা দিয়েছিল। উলফ সেই প্লেনটি চেক করতে গিয়ে দেখে তার মধ্যে একটি মৃত জার্মান সৈনিক, আর তার গলায় এক্স্যাক্টলি সেই দড়ি দিয়েই বাঁধা যেটি দিয়ে উলফ কর্পিকে ফাঁসি দিয়েছিল। এই দৃশ্যটি দেখে তারা ভয় পেয়ে যায়, কারণ এর মানে আতামি এখনও জীবিত। ব্যাপারটা ব্রুনোকে ভীষণভাবে ভীত সন্ত্রস্ত করে ফেলে। তাই সে দ্রুত নির্দেশ দেয় যে কোথাও আর দাঁড়ানোর কোনো দরকার নেই, এখনই এখান থেকে পালাতে হবে। এবং এই ঘটনায় অ্যানো সহ সকল ফিনিশ মেয়েদের মুখে হাসি ফোটায়। অ্যানো বুঝতে পারে যে এখানকার সকল জার্মান সৈনিকদেরই কর্পি মেরে ফেলবে। হঠাৎ করেই কর্পি এই দুইজন সৈনিকের একজনকে মেরে ফেলে। অপরজন কি হয়েছে তার দেখার জন্য বের হবার চেষ্টা করলেই কর্পি তাকে গাড়ি থেকে ফেলে দেয়। ফলে ওই সৈনিক ট্যাঙ্কের নিচে পড়ে মারা যায়। এরপর কর্পি ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করে এবং ফিনিশ মেয়েদের দেখেই বুঝতে পারে যে এদের জার্মানরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। কর্পি তাদের সবাইকে মুক্ত করে দেয় এবং সকলের হাতে অস্ত্র দেয়। এরপর কর্পি ওই গাড়ি চালককে মেরে দেয় এবং অ্যানি ওই গাড়ি চালাতে শুরু করে এবং ওই ফিনিশ মেয়েরা অন্য একটি জার্মান গাড়িতে হামলা করে। অপরদিকে কর্পি চলে যায় সেই ট্যাঙ্কে, যাতে ছিল ব্রুনো এবং উলফ। উলফ তাকে মারতে ট্যাঙ্ক থেকে বের হয় এবং তাদের মধ্যে বেশ লড়াই হয় এবং ঘটনার এক পর্যায়ে উলফ গাড়ি থেকে পড়ে যায়, আর ব্রুনো ওই স্থান থেকে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। কর্পি উলফকে খুব মারা মারে এবং উপথেই দুইজন জার্মান সৈনিক আসছিল, কিন্তু কর্পিকে দেখে তারা কোনো গুলি চালায় না, বরং গাড়ি রেখে ভয় পালায়। কর্পি উলফকে জানে মারে না, বরং সে তাকে ওই ফিনিশ মেয়েদের হাতেই তুলে দেয়। গল্পের শুরুতে আমরা দেখেছি যে উলফ ওই মেয়েদের সাথে অনেক নোংরা নোংরা কাজ করছিল। এবার তো তাকে মূল্য চুকাতেই হবে। অন্যদিকে কর্পি পড়ে থাকা সেই বাইকটি নিয়ে রওনা দেয় ব্রুনোকে ধরবে বলে, কিন্তু ব্রুনো ও তার সৈনিক ইতিমধ্যেই তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে। সেখানে আমরা দেখতে পাই একজন পাইলট তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু পাইলট তাদের জানায় তাদের মধ্যে যে কোনো একজন তাদের সাথে যেতে পারবে। তাই ব্রুনো তার সঙ্গীকে মেরে দেয়। এরপর ব্রুনো ও পাইলট চেপে বসে প্লেনে। প্লেনটি টেক অফ করবে এমন সময় কর্পি তার বাইক নিয়ে সেখানে চলে আসে এবং এলোপাথারি গুলি চালাতে থাকে। এরপর সে তার পিকঅ্যাক্সটি প্লেনের গায়ে মারে, যাতে সে প্লেনের সাথে আটকে থাকতে পারে। অপরদিকে প্লেনে এলোপাতাড়ি গুলি চালানোর ফলে পাইলটটাও কিছুটা আহত হয়। ব্রুনো পাইলটকে যে কোনো মূল্যে প্লেন চালাতে বললেও সে মনে মনে ভাবে যে কর্পি তাদের পিছু ছেড়ে দিয়েছে। কিন্তু কর্পি তার পিকঅ্যাক্স দিয়ে ভেতরে ঢোকার রাস্তা বানাতে থাকে এবং ফ্লাইট ডেকের কাছাকাছি পৌঁছে যায়। ব্রুনো কিছু অস্বাভাবিক আওয়াজ শুনতে পেয়ে তা চেক করতে গেলে দেখতে পায় কর্পিকে। রাগে ক্ষোভে ব্রুনো তেলে বেগুনে জ্বলে ওঠে যে এই মানুষটা মরছে না কেন। ব্রুনো তাকে মারতে মারতে লিটারেলি হাঁপিয়ে ওঠে। এরপর ব্রুনো একটি মেটাল বেল্ট দিয়ে কর্পিকে ভয়ঙ্করভাবে মারতে থাকে, কিন্তু কর্পি সুযোগ বুঝে এই বেল্টটাকে একটি বোমার সাথে আটকে দেয় এবং বোমাটি নিচে যেতে শুরু করে। সাথে সাথে ব্রুনোও ছিটকে যায় বিমান থেকে। সেখানে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর খুব সম্ভবত ব্রুনো সেখানেই মারা যায়। কর্পি ভাবে এবার হয়তো সে একটু বিশ্রাম নিতে পারবে, কিন্তু ঠিক তখনই বিমান নিচে পড়ে যেতে থাকে। কর্পি ককপিটে যেয়ে দেখেন পাইলট তার ছোড়া গুলিতেই মারা গেছেন।
কর্পীর আর কোনো উপায় না দেখে সোনাগুলো তার কাছে রাখেন এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। কিছুক্ষণের মধ্যেই প্লেনটি ক্র্যাশ করে, কিন্তু প্লেনটি কাদা জাতীয় কিছু একটির মধ্যে ক্র্যাশ করায় কর্পী এইবারও জানে বেঁচে যায়। তারপর সে তার সোনাগুলো নিয়ে হেলসিঙ্কি শহরের সরাসরি একটি ব্যাংকে পৌঁছায়। সে কাউন্টারে গিয়ে তার ব্যাগ থেকে সোনাগুলোকে ঢালতে থাকে এবং বলে এই সোনাগুলোর পরিবর্তে তার নোট চাই, বড় নোট। আর এই সিনের মাধ্যমেই এই মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার তো মাস্ট।